বুঝলেন, সেই গল্পটা নিশ্চয়ই আপনাদের মনে থাকবে, হয়তো একটু বলা ভুল, ছন্দে ছন্দে মনে থাকবে। কেন বলছি, কি বলছি? ওই যে মনে আছে, রাজা উলঙ্গ, কেউ বলতে পারছে না, ভয় পাচ্ছে সবাই। হঠাৎ করে এক বাচ্চা ছেলে সে বলে বসলো রাজা উলঙ্গ। এই বলার সাহসটা সবার থাকে না। আর ঠিক সেখানেই রাজা তার যাবতীয় কাজকর্ম করে বেড়ান এবং সে কাজের নজির তৈরি করবার চেষ্টা করেন যে তিনিই রাইট, তিনিই সঠিক। আর ঠিক সে জায়গায় যখন বারবার এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে নানান কথা হয়, নানান রকম দুর্নীতির কথা থেকে শুরু করে নানান সময় এ সরকার ঠিকঠাক চলছে না, এ সরকার ঠিকঠাক সার্ভিস দিতে পারছে না, নানান কথা বলেন বিরোধী শিবির। আর ঠিক সেই বিরোধী শিবিরের যাবতীয় কথাতেই শান দিচ্ছিলেন এতদিন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু না, এবার একটু বোধহয় পালা বদল হয়েছে, অথবা সময় বদলেছে, অথবা সামনে গভীর কিছু আসতে যাচ্ছে, যার জেরে রাজ্যপাল সিভি আনন্দ বোসের মুখে একটু অন্যরকম সুর। কেন বলছি বলুন তো? তার কারণ বিধানসভায় ইতিমধ্যেই ঠিক বিকেল 5টার সময় আপনাদের সামনে রেখেছিলাম, যেখানে কার্যত বি.আর. আম্বেদকর মূর্তির নিচে পাদদেশে সেখানে মাল্যদান করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস। এক প্রকার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস যখন মাল্যদান করেন, তারপরে যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনাগুলো নজিরবিহীন। কেন বলছি নজিরবিহীন? তার কারণ রাজ্যপাল সিভি আনন্দ বোস, যাকে রাজ্যের সম্বন্ধে নানান রকম অ্যালিগেশন করছেন তিনি, এটা শুনতে দেখা গিয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও নানান কথা বলেছেন, নানান কিছু বলেছেন। কখনো কখনো রাজ্যের সরকারকে নিয়েও কথা বলেছেন, যে রাজ্যের সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঠিকভাবে রাজ্যটা চালাতে পারছেন কিনা, এটা নিয়েও সন্দেহ রয়েছে। অর্থাৎ ঠিক এই জায়গায় এই কথাগুলোর মধ্যে সিমিলারিটি রয়েছে, সবাই জানেন। অনেকেই বিষয়গুলো সম্বন্ধে অনেক কিছু ক্যালকুলেশন করতেই পারেন। কিন্তু কেন বলছি একটু রদ বদল হয়েছে, সময় বদল হয়েছে? তার কারণ রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ বলেছেন আইন শৃঙ্খলা এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য খুব ভালো চলছে। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে এগুলো সব মাইলস্টোন ক্রিয়েট করেছে। অর্থাৎ রাজ্যের সম্বন্ধে ভূয়সী প্রশংসা। আমি আরও দুবার রিপিট করব, ভূয়সী প্রশংসা, ভূয়সী প্রশংসা। এই দুটো শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে অনেকগুলো ভালো ভালো মন্তব্য করেছেন। আর ঠিক সেখান থেকেই জল্পনা শুরু। শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তিনিও এই বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। উল্টে এতদিন ধরে রাজ্য যখন রাজ্যপাল সম্বন্ধেও নানান কথা বলেছেন, বিশেষ করে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্যপাল সংঘাত দেখেছে বাংলা। রাজ্যের সঙ্গে রাজ্যপালের ক্রমান্বয়ে শুধুমাত্র দ্বৈরথ দেখেছে বাংলা। কিন্তু এবার অন্য ছবি, রাজ্যপাল স্বয়ং রাজ্যের সম্বন্ধে প্রশংসা করছেন। ঠিক এ জায়গায় শুভেন্দু অধিকারী কিংবা বিরোধী শিবির তো বলবেই রাজ্যপাল এখন রাজ্যের কাছে ভালো, তার কারণ এখন রাজ্যপাল প্রশংসা করছেন রাজ্য সম্বন্ধে। আর ঠিক সেখান থেকেই যাবতীয় ধারাপাত, জল্পনা কল্পনা, রাজনীতি পারদ চড়চড় করে বাড়ছে। রাজ্যপাল তুমি কার, বিরোধীর নাকি শাসকের? নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটায় সন্ধ্যে 7টা। আর আজ মূল আলোচনার বিষয় আইন শৃঙ্খলা নিয়ে একেবারে ভূয়সী প্রশংসা করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ঠিক এখান থেকেই ডিবেট সেশন স্টার্ট হবে। আজ প্রথমে গেস্ট ইন্ট্রোডাকশন। আমাদের সঙ্গে যারা যারা জুড়ে রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় রতন বালা, কংগ্রেস সমর্থক, রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় আলী হোসেন, বিজেপি মুখপাত্র। আপনাদের দুজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলায় সন্ধ্যে 7টার এই শোতে। প্রথমেই বলবো, আলীবাবু কেমন আছেন? দিল্লিতে বিধানসভা নির্বাচনে তো একের পর এক ছক্কা হাঁকালেন, এবার এখানেও বাংলাকে নিয়েও নানান কথা বলছেন। 26-এ নাকি বাংলায় বিজেপি আসতে যাচ্ছে, গেরুয়া ঝড় আসতে যাচ্ছে। আমি বলছি রাজ্যপাল তুমি কার, বিরোধী নাকি শাসকের? এই মুহূর্তে এসে রাজ্যপাল নিয়েই তো বিভিন্ন রকম ধোঁয়াশা শুরু হয়ে গেল আলীবাবু। দেখুন, আপনি যে কথাটা উপস্থাপনা করলেন আমি না বলেই পারি না। 25-এ আপ আর 26-এ হবে বাংলার তৃণমূল সাপ। এই যে শব্দটা, এটা ঘুরে ঘুরে আসছে। সেই অঙ্ক মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের তার বোধোদয় হয়েছে। তার মানে যেটা একটা গান আছে যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এই বিড়াল অর্থাৎ তৃণমূল কংগ্রেস বনাম
বা আমরা বলতে পারি রাজ্য সরকার এতদিন ধরে কেন্দ্রীয় সরকারের এই রাজ্যে কাজ করার জন্য নিয়োজিত যিনি রাজ্যপাল, প্রশাসনিক প্রধান, তার এগেনস্টে কি হারে না এরা বিরোধিতা করলো। আপনারা জানেন যে বাই নির্বাচনে আমাদের এমএলএরা যারা জিতে এসেছিল তাদেরও শপথ গ্রহণ পর্যন্ত রাজ্যপালের হাত দিয়ে করেনি এই রাজ্য সরকার, অর্থাৎ তৃণমূল কংগ্রেস। তো সেই জন্য এটা বিরোধিতা কেন করেছিল তারা, আপনারা জানেন যে তারা কোনো ক্রমেই রাজ্যপালকে তারা মাইলেজ দেয়নি এই বাংলায়। কেন? রাজ্যপাল সঠিক কথা বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে তারা সংবিধানকে অমান্য করছে, অমর্যাদা করছে। সংবিধানের যিনি প্রধান বাংলার জন্য রাজ্যপাল, সেই রাজ্যপালকে অসম্মান করছেন। এইভাবে তিক্ত বিরক্ত বহু জায়গায় হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিল যে রাজ্যপাল হচ্ছে কেন্দ্রীয় সরকারের। আপনার কাছে এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন মাননীয় গৌরাঙ্গ চৌহান, তৃণমূল সমর্থক। আলিয়াবু কন্টিনিউ। হ্যাঁ, সেই জন্য রাজ্যপালকে এরা কোনো ক্রমে নিজেদের লোক বলে তারা ভাবেনি। কিন্তু দেখুন, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের সরকার মাননীয় মোদীজি, আমরা সংবিধানকে যথেষ্ট মান্যতা দিই, আমরা সম্মান করি। এরকম একজন মানে কি বলবো বিদগ্ধ একজন পণ্ডিত ব্যক্তিকে, আনন্দ বোসকে, তাকে নিয়ে এসে পশ্চিমবঙ্গে রাজ্যপাল করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং সংবিধানের একটা বেঞ্চ তারা যে ঠিক করে এই রাজ্যে ওনাকে পাঠিয়েছেন, উনি সহায়তা করবার জন্য এসেছিলেন, তাকে সহযোগিতা রাজ্য সরকার করতে দেয়নি। যার ফলে সরাসরি রাজ্যের সম্বন্ধে প্রশংসা করছেন। না না, প্রশংসা করছেন রাজ্যের। প্রশংসা করার কারণ আছে, ব্যাপারটা আছে যে দিল্লি নির্বাচনে বিজেপি যখন এসে গেল তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় ধরে গেল যে সত্যি সত্যি এবার আর কেন্দ্রের সঙ্গে আমাদের বিরোধ করা যাবে না। বিরোধ করা যাবে না বলে প্রশংসার কি সম্পর্ক? না না, ভূয়সী প্রশংসা করতে চাইনি। ওটা যেভাবে বলেছে সেটা তো আমরা দেখছি যে কি ধরনের কথা উনি বলেছেন। উনি রাজ্যপাল যেটা বলতে চেয়েছেন যে পশ্চিমবঙ্গে তার যেটা রোল, তার যেটা কাজ তাকে করতে দেওয়া দরকার এবং তার যেটা রোল তিনি প্লে করবেন। রাজ্য সরকারকে সহায়তা করবার জন্য এসেছেন। হ্যাঁ, বলুন। রাজ্যপাল এটা বলেছেন? এটা কিন্তু আমি শুনতে পাইনি। কখন বললেন এটা? না, রাজ্যপাল বিভিন্ন সময় তার প্রতিক্রিয়া দিয়েছেন। এটা কালকেই দেখবেন তার বক্তব্য, কালকেই তার বক্তব্যটা দেখবেন যে তিনি যে কথাটা বলেছেন যে পশ্চিমবঙ্গ সরকারের আইনি শৃঙ্খলা চলছে, এটা তো একটা পাগলও স্বীকার করবে যে কি ধরনের আইন চলছে এটা। সেই জন্য আমরা রাজ্যপালের সমালোচনা করব না, তিনি সংবিধানের প্রধান। তাকে কোন পরিপ্রেক্ষিতে বলতে হয়েছে তিনি তার ব্যাখ্যা করবেন, বা আমাদের নেতা মাননীয় শুভেন্দু অধিকারী আছেন তিনি তার ব্যাখ্যা করবেন। এইটুকু আমরা বলতে পারি যে পশ্চিমবঙ্গে আইনের শাসন বলে এটা অপশাসন চলছে, এটা গ্রাম বাংলায় আমরা দেখতে যাই। তাই মাননীয় রাজ্যপালকেও আমরা বলবো তার যে টিম বিভিন্ন জেলায় রয়েছে সেখান থেকে তারা অবজার্ভ করুক, প্রকৃত তথ্যটা বেরিয়ে আসবে। আমি আপনার থেকে আইনের শাসন এবং আইনের অপশাসন, আইনের ক্ষেত্রেই আপনি যেভাবে সেই বিষয়ে আমি নিলাম এবং তার বিষয়ে আমি সেটাও আপনাদের সামনে রাখবো। তার আগে গৌরাঙ্গবাবুর কাছে যাবো। গৌরাঙ্গবাবু, বলছি রাজ্যপাল এখন ভালো তো? রাজ্যপাল সিবি আনন্দ বোস এখন ভালো তো? যে কেন্দ্রীয় বঞ্চনা রয়েছে, আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বঞ্চনা রয়েছে। 100 দিনের কাজের বঞ্চনা টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার, কিন্তু রাজ্য সরকার নিজস্ব তহবিলে যে টাকা সেটা দিয়ে গ্রামের প্রান্তিক মানুষের কাছে সেবা পৌঁছে দিচ্ছে। কোনো পরিষেবা বন্ধ নেই। আজকেও সমস্ত ঘরগুলো পাওয়া যাচ্ছে 1,20,000 টাকা করে যে গ্রামের মানুষগুলা পাচ্ছে, সেই ঘরগুলোতে কোনো অবদান নেই সেন্ট্রাল গভর্নমেন্টের। 100 দিনের কাজের বদলে 50 দিনের কাজের টাকা দিচ্ছে রাজ্য সরকার প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে, কিন্তু সেখানে কিন্তু কেন্দ্র সরকারের কোনো অবদান নেই বিগত 2 বছর 3 বছর 4 বছর ধরে। এটা বুঝতে লাগবে। তো তিনি দেখেছেন দুয়ারে সরকার চলছে, পরিষেবার তো কোনো সাধারণ মানুষের জন্য কোনো পরিষেবা আটকে নেই, সেই কথাটাই তিনি বলেছেন। আমাদের দেখতে লাগবে যে কেন্দ্রীয় বাজেটে বাংলা কি পেয়েছে। বাংলার একটা প্রকল্প, কোনো প্রকল্প নিত্য নতুন প্রকল্প চালু হয়নি। এদিকে হচ্ছে আমরা যদি দেখি যে বিজনেস সামিটে
বিজনেস সামিটে দেউয়া পাচামি থেকে কয়লা উত্তোলন থেকে শুরু করে বিভিন্ন জায়গার শিল্পপতিদেরকে নিয়ে এসে যে ইনভেস্টমেন্ট করার একটা চেষ্টা করা হচ্ছে। বাংলা সবসময় শিল্পে পিছিয়ে বিগত সরকারের সময় থেকেও, তবুও কোনোদিনও যে শিল্পপতিদের ডেকে নিয়ে এসে এখানে কি কি ইনফ্রাস্ট্রাকচার দেওয়া যায়, কি কি সুযোগ সুবিধা শিল্পপতিদের দেওয়া যায় এবং কোন কোন নতুন কারখানা গড়ে তোলা যায়, এটা তো করে যাচ্ছে মুখ্যমন্ত্রীর সুন্দর প্রচেষ্টা। হাজার হাজার কর্মসংস্থান তৈরি করা যাচ্ছে এবং মুখ্যমন্ত্রীর সদিচ্ছা রয়েছে এবং উনি প্রচেষ্টা করে যাচ্ছেন ক্রমাগত এই রাজ্যের আইন শৃঙ্খলা সঠিক রাখতে, ভালো রাখতে অবশ্যই প্রশংসনীয় সেই বিষয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যপাল যা বলছেন আইন শৃঙ্খলা নিয়ে, আপনি মনে করেন আইন শৃঙ্খলা সঠিক রয়েছে রাজ্যে? দেখুন, আইন শৃঙ্খলা যদি সঠিক না থাকতো তাহলে যে ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো অনুযায়ী আজকে দেখুন সেফেস্ট সিটিটা কলকাতা হতো না। আজকে যদি আইন শৃঙ্খলা পশ্চিমবঙ্গ নাকি বাকিটা একটা পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে না। আজকে আইন শৃঙ্খলার কথা, মহিলা থানা কোন রাজ্যে রয়েছে আজকে বলুন, মহিলা কোন রাজ্যে রয়েছে? মহিলাদের সুযোগ সুবিধা, মহিলা থানা এটা তো রোল মডেল, পশ্চিমবঙ্গের রোল মডেল হওয়া উচিত। মহিলা থানা তো কোথাও নেই। আর সাব ডিভিশন থানা তৈরি করে দেওয়া হচ্ছে। আমাদের উত্তর দিনাজপুরের কথাই যদি ভাবি, তাহলে দুটো সাব ডিভিশনে দুটো এসপি অফিস, সেখানেও কিন্তু সুযোগ সুবিধা মানুষের অসুবিধা হচ্ছে না। যারা বাইরে দিক থেকে বর্ডার মাধ্যমে যে সমস্ত ক্রিমিনালদেরকে পাঠানো হচ্ছে তাদেরকে কিন্তু ধরে ফেলা হচ্ছে। কেউ কিন্তু ক্রিমিনালরা রাস্তায় ঘুরে বেড়ায় না বন্দুক পিস্তল নিয়ে ঘুরে বেড়ায়। দেখবেন ইউপিতে, বিহারে এগুলো দেখতে পারবেন, ক্রিমিনালরা রাস্তায় বন্দুক পিস্তল নিয়ে ঘুরে বেড়ায়। আর যদি কেউ খেলার মাঠেও যদি কোনো পাখি মারার বন্দুক দিয়ে গুলি করার চেষ্টা করে, ঠিক বলেছেন, ঠিকই বলেছেন গৌরাঙ্গবাবু, একদম ঠিক বলেছেন। বাংলায় ওইসব বন্দুক পিস্তল এসব দেখা যায় না। আদৌ তো মানে সাধারণ মানুষ এতটাই ইট নিয়ে মার্ডার করে দিতে পারছে, বন্দুক পিস্তলের কি প্রয়োজন রয়েছে? ঠিক বলেছেন, আমি ঠিক বলেছেন। হ্যাঁ হ্যাঁ, নেই, তারা কিন্তু গারদে ঢুকেছে, তারা কিন্তু খোলা ভাবে ঘুরে বেড়ায়নি, উল্টা আমাদের। না গৌরাঙ্গবাবু, আমি তো আপনার কথার সঙ্গে সহমত হলাম। আমি বলছি তো বন্দুক পিস্তল নিয়ে ঘুরতে পারে, মানে ইট নিয়েই, মানে আতলা ইট নিয়েই করে দিতে পারে যা করার। না, আজ বিজেপি এত বড় বড় কথা বলে, কংগ্রেস এত বড় বড় কথা বলে, তাদের একটা লোকের অত্যাচার হচ্ছে কি? আমি অবশ্যই এখানে এদিকে অবশ্যই একবার আদিবাবুর কাছে যেতেই হবে। আলিবাবু হাত তুলছিলেন, তারপর আমি রতনবাবুর কাছেও আসবো। আলিবাবু বলুন, সংক্ষেপে বলুন একটু। আমি সংক্ষিপ্ত আকারে গৌরাঙ্গবাবুর কয়েকটা কথার উত্তর দিচ্ছি। প্রথমত হচ্ছে আইন শৃঙ্খলার উন্নতির কথা গৌরাঙ্গবাবু বলছে, মহিলা থানার কথা বলছে, তার একটু নজির আমি আপনাদের সামনে দেখাচ্ছি। আপনারা দেখলেন মালদাতে একটা খুন হয়ে গেল, আপনারা দেখলেন নৈহাটিতে আর একটা খুন হয়ে গেল, আপনারা দেখলেন একটা ব্যারাকপুরে খুন হয়ে গেল, আপনারা দেখলেন এইভাবে দিনের পর দিন প্রত্যেকটা জেলাতে এক একটা করে খুন হচ্ছে। এরপরেও আপনি কি করে বলবেন আপনার কথা সঠিক? কি বলছেন যে গ্রামাঞ্চলের দিকে গৌরাঙ্গবাবুরা দেখছেন না, উনি দেখছেন কলকাতার দিকে। আরে ভাই, কলকাতার দেখলে হবে? আজ 80% গ্রামাঞ্চল নিয়েই আমাদের বাংলা গঠিত। সেই বাংলায় যদি এরকম অশান্তি, এই ধরনের আইন শৃঙ্খলার অবনতি হয়, সেই প্রশংসা আপনি ঢাকঢোল পেটালে তার হবে না, সেটা আপনার বলুন। আর মহিলা থানার কথা বলছেন, কি বলছেন? আদিবাবু দেখুন, আপনি এটা কখনোই বলতে পারবেন না যে তারা ঢাকঢোল পেটাবে কিনা। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যার রাজনৈতিক পলিসি। কেননা নিজের ঢাক নিজে না পেটালে পরে অন্য কেউ এসে ঢাকটা ফাটিয়ে দিতে পারে। তাই অবশ্যই নিজের ঢাক এবং ঢোল অবশ্যই ফাটাতে হবে। সেই ঢাকঢোলের ভুল ভ্রান্তিগুলো তো আমরা ধরিয়ে দিচ্ছি। খারাপ, আমার বিজেপির উপর প্রায় 100 কর্মীকে খুন করা হয়েছে এই আপনার পঞ্চায়েত ইলেকশনের পর থেকে। আমি বলতে চাই, আপনি সিপিএম এর সময় যখন বডিগুলোকে ফেলে দিয়ে নদীর ধারে ফেলে পুঁতে রাখতো সেদিনের ঘটনাও আপনি জানেন। আপনি সবই কিছু জানেন যে বাংলায় ক্রিমিনালদের ক্লাবগুলোর মাধ্যমে ক্রিমিনালদের আস্তানা হয়েছিল বাংলা। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রিমিনাল রাজনীতিটাকে ওদেরকে ক্লাবগুলো আস্তানাকে ওখানে ওদেরকে দিয়ে ফুটবল ম্যাচ খেলাচ্ছেন অথবা ভালো সোশ্যাল ওয়ার্ক। সেটার জন্য জ্যোতিবাবু যথেষ্ট এক্সপার্ট ছিল।
বুঝতে পেরেছি। আমি একটু রতনবাবুর কাছে যাবো, গোলামবাবু একটু থামাচ্ছি, আলীবাবু আসবো আপনার কাছে। আলীবাবু আবারও রিব্যাটেল করার সুযোগ পাবেন। আমি একটু রতনবাবুর কাছে যাই, রতনবাবুর কাছ থেকে একটু জানতে হবে। রতনবাবু, কার্যত বলছি এই রাজ্যপাল এতদিন ধরে অনেক রকম তকমা পেয়েছেন, তিনি কখনো বলেছেন তিনি কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত, নানান রকম কথা উঠেছে। তা আপনি এখন কি বিশ্বাস করছেন? তিনটে ধারাবাহিক অবস্থান তৈরি হয়, একটা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। নিউট্রন অলওয়েজ নিউট্রাল থাকে, তা আমি বলছি কংগ্রেসও কি এখানে নিউট্রনের মতো আকার ধারণ করবে? অজন্তা, শুভ সন্ধ্যা সকলকে, চ্যানেলে যারা আছেন। বলি যে সার্কাস দেখেছেন অজন্তা? সার্কাস, হ্যাঁ আমি দেখেছি, আমার দেখতে খুব ভালো লাগতো। পশ্চিম বাংলায় রাজ্যপাল আর রাজ্যের মধ্যে আমরা বহুত সার্কাস দেখেছি, আজকেও আবার একটা সার্কাস দেখলাম। তো এই সার্কাস দেখে দেখে বাংলার মানুষ অভ্যস্ত হয়ে গেছে। রাজ্যপালের পোস্টটা একটা সাংবিধানিক। সার্কাসটা কে দেখাচ্ছেন, রাজ্যপাল দেখাচ্ছেন নাকি মুখ্যমন্ত্রী দেখাচ্ছেন, কোন কাকে বলবেন? আরো দুজনাই দেখাচ্ছেন, দুজনেই দেখাচ্ছেন। আচ্ছা, হ্যাঁ দুজনাই দেখাচ্ছেন। তো ব্যাপার হচ্ছে যে এটা একটা সাংবিধানিক পোস্ট, এটা একটা সংবিধানের একটা মর্যাদা সম্পূর্ণ পোস্ট। পশ্চিমবাংলায় রাজ্যপাল তো নতুন দেখছি না আমরা, এর আগে অনেক রাজ্যপাল এসছে, তাদেরকেও দেখেছি, কিন্তু এরকম রাজ্যপাল দেখিনি। সকালে এক কথা, বিকালে এক কথা, এই সেই অমুক, যাই হোক উনি বলেছেন। আমি শুধু এই কথাটা বলতে চাই এখানে, আলীবাবুরা যেটা ভাবছে যে আজকে শুভেন্দু অধিকারীর কথা বললেন, এই শুভেন্দু অধিকারী হ্যাঁ বিরুদ্ধে খোঁজ করে উঠেছেন, কিন্তু উনি উঠলে হবে কি? দিল্লির নির্বাচনে যেভাবে আম আদমি পার্টি সাফ হয়ে গেল, সেখান থেকে বাংলার বিজেপি যারা আছে তারা মনে করেছে যে এবার বোধহয় বাংলা আমরা দখল করে নিব, সেইভাবে চলে চলে উঠেছিল। কিন্তু রাজ্যপালের মধ্যে দিয়ে দিল্লি বার্তা দিয়ে দিল যে না, মমতা ব্যানার্জির বিরুদ্ধে কিছু করা যাবে না, কারণ লোকসভা নির্বাচনে কিন্তু মমতা ব্যানার্জি আমাদের যথাসম্ভব যে আসনগুলো, আমাদের আসনগুলো কিন্তু ঠিক আমাদেরকে দিল্লিতে পাঠানোর জন্য দিয়ে দিবে। অতএব মমতা ব্যানার্জির বিরুদ্ধে কিন্তু কিছু করা যাবে না, এটা কিন্তু রাজ্যপালের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন। যে না হলে বলুন, এই রাজ্যপালের মুখে আমরা যে কথা শুনেছি, আজকে তিনি প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাচ্ছেন রাজ্যের, এটা থেকে একটা জিনিস পরিষ্কার। আর একটা কথা বলি অঞ্জনদা, যে দেখুন একটা আঞ্চলিক দল, যারা মানে আঞ্চলিক দলগুলো টিকে থাকে কিসের উপরে? আঞ্চলিক দলগুলো টিকে থাকে অঞ্জনদা জাতীয় দলের সাথে বোঝাপড়ার মাধ্যমে কিন্তু তারা টিকে থাকে। আপনারা এই যে বারবার জাতীয় আর আঞ্চলিক দলের তকমা টেনে এইভাবে যে বাকি আঞ্চলিক দলগুলোকে কার্যত বিভিন্ন রকম ভাবে ছোট করেন, আচ্ছা কোনো সময় যদি এরকম দেখা যায়, যেভাবে মানে দেখা যাচ্ছে ক্রমাগত কংগ্রেসের যেভাবে ডাউনগ্রেডের দিকে যাচ্ছে, বলছি কোনো সময় যদি এরকম আমরা দেখে ফেলি যে জাতীয় কংগ্রেস থেকে হঠাৎ করে আঞ্চলিক কংগ্রেস হয়ে গেল, তখন কি হবে? আঞ্চলিক কংগ্রেস আছে তো ৭৭টা সিট পেয়েছে, ৭৭টা সিট গোটা দেশে ৪০টা ৪০০টার উপরে সিটের মধ্যে ৭৭টা সিট পেয়েছে, তো আঞ্চলিক। রতনবাবু বলুন। হ্যাঁ দেখুন, আমি এই কথাটা এই কারণেই বললাম যে দেখুন, ছোট করার জন্য বলছি না, এটাই নিয়ম যে সমস্ত নেটওয়ার্ক কিছু ইস্যু হচ্ছে। আমি এখানে নওশাদ সিদ্দিকী এবং তার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী কি বলছেন প্যারালালি রাখি, পাশাপাশি রাখছি, তারপর আসছি আলোচনায়। দেখুন, শুভেন্দু বাবুকে তো এই ভাষণ থেকে কিছু বিরোধিতা করতে হবে, বিরোধিতার অনেক জায়গা ছিল ভাষণে। আইন শৃঙ্খলা নিয়ে যে কথা বলেছেন, তাহলে কি রাজ্যে আরজি করার মতো ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল? তাহলে কিছু হয়নি। রামনবমীকে কেন্দ্র করে যে ঘটনা ঘটছে, কুরবানিকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছিল, বা বিভিন্ন সময়ে ফেক এনকাউন্টার থেকে শুরু করে যে ঘটনা ঘটছে, পুলিশ কাস্টডি থেকে আসামিকে ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে, যে ল অ্যান্ড অর্ডারের ব্যাপারটা কথা বলছে, বিরোধীদেরকে সভা সমাবেশ করতে গেলে কোর্টে যেতে হচ্ছে, এগুলো কি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হওয়ার জায়গায় নয়? এগুলো চর্চার জায়গা ছিল, কিন্তু ওটা না করে মাদ্রাসার ব্যাপারটাকেই শুধুমাত্র নিলেন। মাদ্রাসার ব্যাপারে শুভেন্দু বাবু তার সাথে একটু যুক্ত করতে ভালো লাগতো যে রাজ্যে প্রায় 13টি ইংলিশ মিডিয়াম মাধ্যম মাদ্রাসা আছে, সেখানে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নাই, তা নিয়ে কোনো চর্চা নেই। 614টি মাদ্রাসাতে 10,000-এর উপরে শিক্ষা প্রতিষ্ঠান মানে আপনার 10,000-এর উপরে শূন্য পদ আছে, তা নিয়ে কোনো কথা নেই। স্যার শূন্য
এবং দিশাহীন রাজ্য সরকারের বিবরণী মহামান্য রাজ্যপাল মহোদয়ের মুখ থেকে এখানে বলা হয়েছে। গোটা রাজ্যপালের ভাষণ পড়লে আপনি বুঝতে পারবেন এই সরকার কার্যত রাজ্যপালের মুখ দিয়ে স্বীকার করিয়ে নিয়েছে তারা আর্থিকভাবে দেউলিয়া। বলেছেন কঠিন আর্থিক অবস্থার মধ্য দিয়ে রাজ্য সরকার চলছে। এটা সবাই জানেন 2011 সালে 1,98,000 কোটি টাকা ঋণ আজকে মমতা ব্যানার্জির আনুকূল্যে 6 লক্ষ কোটিতে পৌঁছেছে। বাম আমলে মাথা পিছু যেখানে 20,000 টাকা ঋণ ছিল আজকে 59,000 টাকা মাথা পিছু ঋণ নিয়ে পশ্চিমবঙ্গে নবজাতকরা জন্মগ্রহণ করছেন। কার্যত আমি একটু সাম আপ করবো, আমি রতনবাবুর কাছেই আসবো, কারণ রতনবাবু অনেকক্ষণ ধরে বলার সুযোগ চাইছেন কিন্তু পাচ্ছেন না সেইভাবে। রতনবাবু, এক কথায় তিনি বলছেন, শুভেন্দু অধিকারী বলছেন রাজ্যপালের যাবতীয় বক্তব্য অন্তঃশ্বাস শূন্য, তিনি এই শব্দবন্ধই ব্যবহার করলেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি আরও বললেন যে কার্যত রাজ্য দেউলিয়া। রতনবাবু, দেখুন রাজ্য যে দেউলিয়া সেটা তো রাজ্যের মানুষের জানতে বাকি নাই, না হলে রাজ্য থেকে লাখ লাখ মানুষ। অর্থাৎ আপনি শুভেন্দু অধিকারীর কথা সমর্থন করেন? যারা শুভেন্দু অধিকারী তো পরে বলেছে, তো আজকে বললো আমরা দেউলিয়ার কথা অনেকদিন আগে থেকে বলছি। উনি আজকে বললো এই কথা, আমরা জানি। কারণ দেখুন যেই রাজ্যে থেকে হাজার হাজার শিক্ষিত বেকার ছেলে মেয়ে রুজি রুটির জন্য বাইরে চলে যাচ্ছে, এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পশ্চিমবাংলা দেউলিয়া। এটা জানার জন্য রকেট সায়েন্সের দরকার হয় না। আপনি আপনার এলাকাতে ঘুরলে বুঝতে পারছেন যে কত শিক্ষিত ছেলে মেয়ে বেকার ঘুরে বেড়াচ্ছে, তাদের কাজ নাই, কিছু নাই। সেকেন্ডটাতে ঋণের বোঝা 6 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। অন্যদের একটা ছোট্ট গল্প বলে আপনি অন্য জায়গায় যাবেন, এই গল্পটা এই কারণে বলছি, 1 মিনিটের একটা গল্প, একটা পকেট মারের গল্প বলছি। একটা পকেট মার একজনের কাছ থেকে পকেট থেকে টাকা ওদিকে পকেট মার নেই, এইদিকে পকেট মার আছে। 100 টাকা বের করে নিয়েছে। এবার সেই 100 টাকা বের করে নেওয়ার পরে সেই ভদ্রলোক আর বাড়ি ফিরে যেতে পারছে না। এবার সেই পকেট মারটা তার কাছে গিয়ে বললো, ভাই তোমার কি হয়েছে? বলছে যে আর বলুন না, আমি এরকম আসছিলাম, আমার পকেট থেকে 100 টাকা কে বের করে নিয়েছে। বলছে তাই নাকি? এটা তো খুবই অন্যায় করেছে। ঠিক আছে, তুমি বাড়ি যেতে পারছো না, আমি তোমাকে 20 টাকা দিচ্ছি, নাও। সে তো সেই পকেট মারকে সেই গোলাম করে অমুক করে তমুক করে, আরে আপনার মতো লোক হয় না, আপনি আমাকে এই যুগকে 20 টাকা দিবেন, আমি তার জন্য বাড়ি যেতে পারলাম। এটা থেকে বলতে যাচ্ছি এই কারণে যে অঞ্জনদা, ওই সরকারটা চলছে এটা যেভাবে তারা মানে চালাচ্ছে, যে জনগণের কাছ থেকে টাকা তুলে সামান্য কিছু টাকা ফিরিয়ে দিয়ে তারা বুঝাতে যাচ্ছে যে আমি কত বড় দামি। আজকে বলুন তো অঞ্জনদা, আজকে পশ্চিমবাংলায় শিল্প কল কারখানা কিছু আছে? কিছু নাই। বেকার ছেলে পেলে আজকে এত বৈষম্য কেন? এত বৈষম্য আজকে সারা দিনে একটা মানুষ সারা দিনে তার রুজি রুটি দেখুন ক টাকা রোজগার করে। সেখানটাতে আজকে তৃণমূল নেতাদের দেখবেন তাদের ঠাট বাস, তারা আগে বিড়ি খেত, এখন তারা সিগারেট কালো রঙের গাড়িতে ঘুরে বেড়াচ্ছে। কারণ ডেভেলপমেন্টের সমস্ত টাকা এরা লুট করে নিয়েছে। তাহলে কি জাতীয় কংগ্রেসের কি ধীরে ধীরে অবস্থান পরিবর্তন হচ্ছে? জাতীয় কংগ্রেস কি খুব মানে আর্থিক দিক থেকে দুর্বল হয়ে পড়ছে, সেই জন্য কি সংসদে রাহুল গান্ধীকে হাফশাটে দেখা যাচ্ছে? না না, এটা কি কথা বলছেন অঞ্জনদা? সেটা না, জাতীয় কংগ্রেস দেখুন। কিন্তু একটা জিনিস দেখুন, কেউ কিভাবে তার লাইফস্টাইল ডিল করবে। দেখুন রতনবাবু, আমি কেন এই উদাহরণ টানলাম, তার কারণ রাহুল গান্ধীর প্রতি আমাদের যথেষ্ট সম্মান রয়েছে, তিনি একজন বিরোধী দলনেতা। আমি কেন এই কথাটা টানলাম, প্রসঙ্গ টানলাম, তার কারণ কারো লাইফস্টাইল সে কিভাবে বদলাবে যদি কোনো আর্থিক দুর্নীতি তারা না করে থাকেন, তাহলে সবাইকে একই প্যারামিটারে কখনো জাজ করা যায় না রতনবাবু, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি আর্থিক দেউলিয়ার কথা বলছেন, যে কথা শুভেন্দু অধিকারীও বলছে। আমি সেই বিষয়ে একদম প্রসঙ্গক্রমে গৌরাঙ্গবাবুর কাছে জানতে চাইবো এবং স্পেসিফিক্যালি জানতে চাইবো, সত্যি কি বাম আমলে 20,000 টাকা ঋণ ছিল, এখন সেটা 59,000 টাকা এসে পৌঁছেছে? গৌরাঙ্গবাবু মানবেন, হ্যাঁ অথবা নাতে উত্তর দেব। দেখুন, ঋণের বিষয়ে লাস্ট বাজেটে বলা হয়েছে, আমাদের বাজেটে কেন্দ্র সরকার রিপোর্ট অনুযায়ী যে বাজেট হয়, সেই বাজেটে বলা হয় যে কোটি টাকা ঋণ দেওয়া হবে উইদাউট সুদে। প্রতিটা রাজ্যকে ঋণ দেয় কেন্দ্র সরকার, কারণ কেন্দ্র সরকার ঋণ দেয় উইদাউট সুদে দেয়। এর আগে সুদ নিত, এখন সুদ নেয় না।
এটা রাজ্যের নিজস্ব পাওনা টাকা, ডেভেলপমেন্টের জন্য, সাধারণ মানুষের জন্য। আজকে আজকে শুভেন্দু অধিকারী বা বা নওশাদ সিদ্দিকী বা যে কথা বলছে, আজকে দেখুন তো বাংলায় মানুষের গড় আয় কত রয়েছে প্রতিটা মানুষের। একটা লেবারকে যদি 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 ডাকতে যান বাড়িতে, সে 500 টাকার নিচে কাজ করে না। ইলেকট্রিক মিস্ত্রি, কাঠ মিস্ত্রিকে যদি কাজ করতে চান তাহলে 1000 টাকার নিচে কাজ করে না, এবং খুঁজে পাবেন না আপনি। 3 দিন ওয়েট করতে হবে, তারপরে ওদের প্রচুর কাজের জায়গা রয়েছে, না হলে কেউ বাড়িতে বসে থাকতো না। প্রশ্ন একটা। যে কথাটা, দ্বিতীয় কথাটা যেটা বলছি, যে আজকে আমাদের জিডিপি, পশ্চিমবঙ্গের জিডিপি যদি তাই হতো, তাহলে পশ্চিমবঙ্গের জিডিপি 11.50 হতো না, যেখানে গোটা দেশের জিডিপি 6.4। প্রশ্ন বলতে হবে, মানুষের কর্মসংস্থান বেড়েছে, মানুষের গৌরাঙ্গবাবু জিডিপির সঙ্গে শুধুমাত্র এই না, জিডিপির সঙ্গে আপনি কখনোই এই দেউলিয়া হওয়ার বিষয়টিকে কখনোই এক প্যারামিটারে সেট করতে পারবেন না। তার কারণ হলো জিডিপি অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে, শুধুমাত্র কারো মাথার উপর কত টাকা ঋণ রয়েছে সেটার উপর নির্ভর করে না। ওই লজিকের সঙ্গে আপনি এই লজিক মিলিয়ে দিয়ে সাধারণ মানুষকে কনফিউজ করবেন না প্লিজ। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। মানুষ যদি না খেতে পেয়ে থাকতো, আজকে যদি মানুষ যদি না খেতে পেয়ে থাকতো বা কর্মসংস্থান হতো না বা না জায়গা থাকতো, তাহলেই তো দেউলিয়া বলা যেতে পারতো, বা দিতে পারছে না। কিছু বলতে চাইছেন? ঋণ পাওয়া রাজ্যের অধিকার। আজকে আমাদের হচ্ছে স্টেট ট্যাক্স, সেই টাকাটাকে দিচ্ছে না, সেই টাকাটা বলি আপনার যে অধিকার যেটা দিয়ে, আপনি কি দিয়ে পাচ্ছেন? দেখুন ডিএর বিষয়, দেখুন ডিএর বিষয় নিশ্চয়ই আমরা পাবো 12 তারিখ। আপনি কি আপনার পাওনা পাচ্ছেন? যতটুকু পাওয়ার অবশ্যই রাজ্য সরকার কোনো মানুষকে, এই সরকার শুধু শ্রমিক, কৃষক, মেহনতি, চাকরিজীবী প্রত্যেকটা মানুষকে সমানভাবে তার অধিকার ফিরিয়ে দিয়েছে। সবাই অনলাইনে রয়েছেন, সবাই সবার কথা কাটলে পরে কেউ কারো কথা শুনতে পাবেন না। ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভান্ডার, প্রচুর প্রকল্প, স্বাস্থ্যসাথী, আমি আবারও দুজনের কাছে আসবো, কিন্তু তার আগে একটু আলীবাবুর কাছে যাবো। আলীবাবু আপনি বলুন কি বলছেন। ব্যাপার হলো গৌরাঙ্গবাবু যে কথাগুলো বলছেন, বলছিলাম গৌরাঙ্গবাবু তৃণমূলকে রক্ষা করার জন্য বা মমতা সরকার পক্ষের বক্তব্য রাখবার জন্য বিভিন্ন ধরনের কৌশল বা বিভিন্ন ধরনের যুক্তির অবতারণা করলেন। দেখুন হ্যাঁ, এটা তো ওনার বক্তব্য, উনি বলবেন, কিন্তু একটা বিষয় তো পরিষ্কার, শুভেন্দু অধিকারী আসে বিরোধী দল নেতা এবং সরকারের একটা বিরোধী প্রশাসনিক, তিনিও একজন দায়িত্বপ্রাপ্ত একটা নেতৃত্ব। তার বক্তব্য বলেছে প্রায় 6 লক্ষ কোটি টাকা আমাদের পশ্চিমবঙ্গে ঋণ, 1,89,000 কোটি টাকা ঋণ নিয়ে 2011 সালে এসেছিলেন। এসে এখন 6 লক্ষ কোটি টাকা, মাথা পিছু প্রায় 59,000 টাকা করে ঋণ আমাদের বাংলায়। যে শিশুটি আজকে জন্ম নিল সেও 59,000 কোটি টাকা ঋণ নিয়ে। এখন কথা হচ্ছে, না গৌরববাবু শোনার চেষ্টা করুন না, ভাবছেন যে আমি পারবো না তা না, এটা শুনুন। যে কথাটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে, গৌরাঙ্গবাবু বলছে যে এখানকার শ্রমিকরা 500 টাকা করে হাজিরা খাটছে, এখানকার কোনো অসুবিধা নেই, উন্নতি হচ্ছে। তাহলে আপনার মাধ্যমে, অঞ্জনবাবুর মাধ্যমে আমি জানতে চাই গৌরাঙ্গবাবুর কাছ থেকে, যে তাহলে এই 6 লক্ষ কোটি টাকার প্রায় 4,00,000-4.5 লক্ষ কোটি টাকা রাজ্য সরকারকে কেন ঋণ নিতে হলো? সেই সুদহীন ভাবে হোক আর সুদ দিয়েই হোক, IMF এর কাছে হোক, বিশ্ব ব্যাংকের কাছ থেকেই হোক, সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকেই হোক, যে কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে হোক, তারা যে ঋণটা নিল, এই ঋণটা কোন কাজে লাগালো বলুন? কোথায়, কোন ইনভেস্টার, মানে কোন ইনফ্রাস্ট্রাকচারে কাজে লেগেছে, কোন ইনফ্রাস্ট্রাকচারে কাজে লেগেছে? লাগেনি। না হয়েছে শিল্প, না হয়েছে বাণিজ্য, না হয়েছে কোনো ডেভেলপমেন্ট। কোথায় এই টাকাটা গেল? তাহলে এই টাকাটা গেল কোথায়? ঋণ করে ঘি খেয়েছে রাজ্যের এই সরকার। আর এটা
খেলা মেলা করে উড়িয়ে দিয়েছে রাজ্য সরকার, আর নেতাদের স্বজন পোষণ করা হয়েছে রাজ্য সরকার, সেই জন্যই এই ঋণটা হয়েছে। বোঝা কিন্তু বাঙালিরা, বাংলা মানুষ নেবে না, এই ঋণের বোঝা রাজ্য সরকারকে নিতে হবে, তৃণমূলকে নিতে হবে। বেশ, গৌরাঙ্গবাবু বলুন উত্তর। পরিবহনে কটা মেডিকেল কলেজ ছিল, এখন প্রতিটা জেলাতে মেডিকেল কলেজ আছে। কটা বিশ্ববিদ্যালয় ছিল সিপিএম এর সময়, এখন প্রতিটা জেলাতে একটা করে বিশ্ববিদ্যালয় আছে। রাস্তাঘাট কি অবস্থা ছিল, এখন গ্রামীণ অবস্থা আর কাঁচা নেই, পাকা আছে। আরো যে ব্রিজ, কত ব্রিজ, এবং এবং যে উত্তরকন্যা নবান্ন তৈরি হয়েছে, উত্তরকন্যা তৈরি হয়েছে, এগুলো কি ডেভেলপমেন্ট নয়? প্রত্যেক খাতে মানুষের শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, প্রত্যেক খাতে ডেভেলপমেন্ট হয়েছে। সেগুলো গিয়ে আপনারা অডিট করান, করায় যদি কোথাও ধরতে পারেন বা ইসে থাকেন, তাহলে তো আপনার সেন্ট্রাল টিম তো আসে। মেডিকেল কলেজ শুনুন, মেডিকেল কলেজ একটা নজির বলছি গৌরাঙ্গবাবু, একটা নজির বলছি। নজির হচ্ছে কোচবিহার মেডিকেল কলেজ। কোচবিহার মেডিকেল কলেজের হেডকোয়ার্টার কোথায়? যেখানে জেলা হসপিটাল, এনজেএম হসপিটাল, সেটাই। তাহলে মেডিকেল কলেজের 5টা বিল্ডিং কোথায়? বিল্ডিং নেই। মেডিকেল কলেজের 10 জন নতুন করে ডাক্তার কোথায়? সেই ডাক্তারও নেই। মেডিকেল কলেজের নতুন করে ঔষধ কোথায়? সেটাও নেই। যেটা জেলা হসপিটাল সেটাই মেডিকেল কলেজ। হোয়াট ইজ দিস? এটা মানুষ বোঝে না যে কি হচ্ছে। দিচ্ছে না, কোথায় কলেজ আর কোথায় বিশ্ববিদ্যালয়, এটা এক হলো? কলেজ আছে। আজকে মালদা গৌড় বিশ্ববিদ্যালয়ের কথা বলুন, এটা অনেক আগে গৌড় বিশ্ববিদ্যালয় ছিল, আজকে কলেজটাকে আপনি বিশ্ববিদ্যালয় বানিয়ে দিলেন। এই ঢপবাজি এটা বন্ধ করা উচিত। বড়বাবু, আপনি যখন শিক্ষা নিয়ে কথা বলছেন, তখন আমি যতদূর জানি আপনি নিজেও একজন শিক্ষক, এবং তার সঙ্গে সঙ্গে আমরা সত্যি আরেকজন শিক্ষককেও এখানে পেয়েছি, কিন্তু রতনবাবুও কিন্তু একজন অধ্যাপক। রতনবাবু, আপনার কি মনে হয় সত্যি সত্যি আইন শৃঙ্খলা কিংবা এই যে এডুকেশন নিয়ে বারবার করে কথা বলা হচ্ছে, কংগ্রেস সমর্থক থেকে আপনি একটু দূরে সরে গিয়ে সত্যি একজন সাধারণ মানুষ হিসেবে আপনি কি সাফার করেন, বা কি মনে হয় সত্যি কি এই রাজ্যে আইন শৃঙ্খলা রয়েছে এবং শিক্ষার বিষয়ে এতটা অগ্রগতি হচ্ছে, নাকি ওই শঙ্খ ঘোষের মতো বলতে হবে যে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, উন্নয়ন কোনটা? দেখুন অঞ্জনদা, আজকে প্রায় 10 লক্ষ ছেলেমেয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। আজকে তাদেরকে শুভেচ্ছা জানাই আপনাদের চ্যানেল থেকে, তারা ভালো করে আগামী দিনে তাদের ভবিষ্যৎ আরো উন্নত হোক। কিন্তু বর্তমানে যা শিক্ষার পরিস্থিতি, শিক্ষা ব্যবস্থা, এ কথা বলতে আজকে গৌরাঙ্গবাবু অস্বীকার করতে পারবেন না। কারণ দেখুন, দীর্ঘদিন ধরে কোনো নিয়োগ নাই। আজকে 26,000 শিক্ষকের স্বীকার করে গেছে, সেই জায়গায় নতুন শিক্ষক ঠিক কিন্তু আমরা পাচ্ছি না। তাই আমি বলবো যে শিক্ষার অবস্থা খুব খুব, শুধু শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, আপনার আরো যে সমস্ত দপ্তরগুলো আছে, প্রশাসনিক দপ্তর বলুন, ডেভেলপমেন্ট দপ্তর বলুন, সমস্ত দপ্তরগুলোতে কিন্তু ঘুঘুর বাধা তৈরি হয়ে গেছে। এটা দীর্ঘদিন। বুঝতে পেরেছি। একটা সরকার ক্ষমতা, একটা সেক্টর দিয়ে একটা কথা বলেছে, তিনি বলেছে যদি তাহলে রতনবাবু তাহলে বলুন না, সিপিএম এর সময় থেকে কমে গেছে না বেড়েছে? সে যদি সামান্য, দেখুন সিপিএম এর সময় এসএসসি ছিল পশ্চিমবাংলায়, প্রত্যেক বছর একটা নিয়োগ হতো, ঠিক আছে, কিন্তু সেই এসএসসিটা এখন প্রায় বন্ধ হয়ে গেছে, নিয়োগ নাই। আমি বলতে চাচ্ছি যে অঞ্জনদা, শেখ সাদির একটা, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন রতনবাবু বলুন। শেখ সাদির একটা কথা বলি, তিনি বলেছেন যে যদি রাজা যদি সামান্যতম দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু তার যে সভাসদবৃন্দ যারা, তারা কিন্তু ব্যাপক আকারে দুর্নীতি করে। তো পশ্চিমবাংলার যিনি মাননীয় আছেন এবং ওনার যে ভাইপো আছে, আমরা সবাই জানি ওনারা এমন বড় জমিদার ফ্যামিলির লোক ছিলেন না। তারা যেভাবে ধন সম্পদ অর্জন করেছে, এ থেকেই বোঝা যাচ্ছে যে তার যে সমস্ত সভাসদরা আছেন তারা কোন জায়গায় পৌঁছে। তো এটা দলের মতো পরিষ্কার যে একটা দুর্নীতিগ্রস্ত সরকার, সে যেভাবে এখন চালাচ্ছে,
লক্ষ কোটি টাকা, কেন আরো ভবিষ্যতে আরো শুনবো যে 10 লক্ষ কোটি টাকা ঋণ। কিন্তু এই যে জায়গায় ছেড়ে দিয়ে যাবে এই রাজ্যটাকে, এই জায়গা থেকে রাজ্যটাকে তৈরি করতে কিন্তু অনেকটা সময় লাগবে। তাই আমরা মনে করি যে এই পশ্চিমবাংলায় ধর্মনিরপেক্ষ শক্তি খুবই দরকার, কারণ বিজেপি আর তৃণমূল এরা হচ্ছে একই মুদ্রার দুটো দিক। তারা আজকে এখানে সকল বিল নিয়ে পার্লামেন্টে আলোচনা হবে, তখন কিন্তু তারা কিন্তু সেখানে ওয়াক আউট করবে, কিংবা তারা ভোট যখন হবে তখন সেই ভোটের সময় বাইরে চলে যাবে, একটা বোঝাপড়া করে চলে। এটা আমরা দেখতে পাচ্ছি। বুঝতে পেরেছি রতনবাবু। আমি কার্যত আপনার কাছে মানে এবং যে কোনো কংগ্রেস সমর্থকের কাছে আমি যেই শব্দবন্ধ প্রথমে ব্যবহার করেছিলাম রাহুল গান্ধীর সংসদের বিষয় নিয়ে, আমি আবারও বলছি, যদি কোনোভাবে কোনো ব্যক্তিগত মনে হয়ে থাকে তার জন্য আমি নিতান্ত দুঃখিত, কিন্তু আমার ইন্টেনশন কখনো কাউকে হার্ট করা নয় বা কোনো কংগ্রেস সমর্থককে হার্ট করা নয়। আমার মূল উদ্দেশ্য দুটো বিষয়কে ট্যালি করা, এবং সে জায়গায় কিছু রূঢ় শব্দ বেরোতে পারে, প্লিজ কেউ কিছু মনে করবেন না, ইন্টেনশিয়ালি কাউকে অ্যাটাক করা নয়। আমি এখানে আদিবাবুর কাছেই যাবো। আদিবাবু, কি মনে করছেন? কার্যত একের পর এক শুভেন্দু অধিকারী আইন শৃঙ্খলা নিয়ে যখন কথা বলছেন, রাজ্যপাল তখন আইন শৃঙ্খলার বিপরীতে কথা বলছেন। আপনারা বলছেন এই সব কিছু রাজ্য আগে থেকে লিখে দিয়েছে, সেই জিনিসটি রাজ্যপাল পড়েছে। গণতন্ত্রে তো দেখুন, মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ তারা যে বক্তব্য রাখবে সেই বক্তব্যটা রাজ্যপালের মুখ দিয়ে তারা তার ওই বাজেট অধিবেশন বা যে কোনো একটা অধিবেশনে রাজ্য সরকারের বক্তব্য রাজ্যপাল বলতে বাধ্য। এটা তো সংবিধানে পরিষ্কার করে বলা হয়েছে। রাজ্যপালের নিজস্ব কিন্তু বক্তব্য থাকে না, বক্তব্য থাকে হলো রাজ্য সরকারের দেওয়া বিবৃতি, সেটাই তাকে পাঠ করে বলতে হয়। সেই হিসাবে তিনি বলেছেন, তাতে মহাভারত কিছু অশুদ্ধ করেননি। কিন্তু যে কথাটা আমরা বলতে যাচ্ছি, যে ভাসুর ভাউসানি সম্পর্ক ছিল, আপনারা জানেন ছোট ভাইয়ের বউকে ভাউসানি বলা হয়, আর ভাউসানি হচ্ছে বড় ভাইকে বলা হয় ভাসুর। তাহলে এতদিন ধরে রাজ্যপাল আর মুখ্যমন্ত্রীর সম্পর্ক ছিল ভাসুর আর ভাউসানির মতন, এরকম কেউ কাউকে দেখতে পারতো না, কেউ কাউকে মুখ দেখাদেখি হতো না। আজকে সেই রাজ্যপাল কি করে ভালো হয়ে গেল মুখ্যমন্ত্রীর কাছে, এটাই তো হলো প্রশ্ন। প্রশ্নটা হলো এই জায়গায়, উত্তরটাও এই জায়গায়, যে দিল্লিতে বিজেপি এসেছে আপকে হটিয়ে, মমতা ব্যানার্জির এবার ভয় ধরেছে দিল্লির সঙ্গে আর তাকে সংঘাত করতে হবে না, তাই তিনি রাজ্যপালের কাছে গিয়ে তিনি স্যালেন্ডার হলেন, রাজ্যপালকে ডেকে তার বক্তব্য শোনাতে বাধ্য হয়েছেন। এইটাই রাজ্যপালের সব থেকে বড় জয়। তিনি যে অপমানিত হয়েছেন এতদিন, আজকে তিনি পুরস্কার পেলেন। আমরা মনে করি রাজ্যপালকে যোগ্য সম্মান আজকে এতদিন তিনি পাননি। আজকে মুখ্যমন্ত্রী নিজে পরাজিত হয়ে রাজ্যপালের কাছে সারেন্ডার হয়েছেন। আমরা রাজ্যপালকে ধন্যবাদ জানাচ্ছি আর মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাচ্ছি। আলিবাবু, 2047 সালের মতো কি আপনারা 26-এর এখন থেকেই ভোট গণনা শুরু করে দিলেন? মুখ্যমন্ত্রী তো রয়েছে। না না, হারেনি, হারার পথে। 26-এ তৃণমূল সাফ হয়ে যাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। গৌরাঙ্গ বাবুরা ওই হরে কৃষ্ণই বলতে হবে, কেন নামটাও একই রয়েছে, আর একই ভাবে তাদের ওই হাত তুলে ওই একই ভাবে নাম গাইতে হবে। কেন? ভারতীয় জনতা পার্টি যে উন্নয়ন করেছে সারা বাংলাদেশে, ভারতীয় জনতা পার্টি যে ডেভেলপমেন্ট করেছে, আজকে 26 পর্যন্ত বাংলায় যেতে হবে না, তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তার তল্পা গুটিয়ে ওই টালিঘাটে গিয়ে হাজির হতে হবে, পরিষ্কার হতে। কি বলছেন? মানে এটা ঠিক কোন অঙ্কে হবে? অপারেশন লোটাস একটাই ব্যর্থতা। দেখুন 6 লক্ষ কোটি টাকার ঋণ, তারপরে এত কিছু, এই যে বেঙ্গল সাবমিট যেটা করলো, যে 4.5 লক্ষ কোটি টাকার একটা সাবমিট, আজকে বলুন তো কোন শিল্পপতিটা আবার বলছে যে আমরা আছি? তারা কিন্তু ট্রেনে উঠে বা প্লেনে উঠে তারা কিন্তু যার যার জায়গায় চলে গেছে। 4,000 কোটি টাকা হবে কিনা সেটাই এখন সন্দেহ। আজকে শিল্প সাবমিট, আজকে এটা সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়ে যাবে। এটা হয়ে গেল, অলরেডি হয়ে গেল। কি করে বাংলা বাঁচবে? এই বিজেপির সাথে ওখানে অরবিন্দ কেজরিওয়ালকে শুধু বলির পাঠা করে দেওয়া হলো, কারণ এই অরবিন্দ কেজরিওয়াল কিন্তু ইন্ডিয়া জোটে ছিল। সেখানটাতে এই দিদি গিয়ে ওই কংগ্রেসের সিটকে, কংগ্রেসের বিরোধিতা করার জন্য অরবিন্দ কেজরিওয়ালকে কিন্তু ওখানে খাড়া করে দিল। নিজে কিন্তু বিজেপির সাথে সেটিং হয়ে থেকে গেল, মাঝখান থেকে কিন্তু অরবিন্দ কেজরিওয়াল বলির পাঠা হয়ে গেল। তাই আজকে যখন দুজনারই নীতি এক, কারণ তিনি কথা দিয়েছিলেন মোদীকে যে পশ্চিমবাংলায় কংগ্রেস
আপনার নেটওয়ার্কে প্রচন্ড ইস্যু হচ্ছে রতনবাবু। করে দেবো, আমি আপনার চিন্তা নাই, শুধু আমার বেশ আমি এখানে গৌরাঙ্গবাবুর কাছে যাবো। গৌরাঙ্গবাবু, দেখুন যে হচ্ছে কংগ্রেসের কংগ্রেস হচ্ছে, আমি বলছি যে কংগ্রেসের সব থেকে বড় সমস্যা কি জানেন? কংগ্রেস নিজেকে সর্বশক্তিমান ভাবে এবং অন্য দলগুলোকে সাথে নিয়ে যে আজকে ভারতবর্ষের ডেভেলপমেন্টের জন্য যে কাজ করা দরকার, যেটা হচ্ছে না, সবাই মানুষ বুঝতে পারছে। মানুষের খাদ্যের সমস্যা রয়েছে, জিনিসপত্রের দামের সমস্যা রয়েছে, বেকারত্বের সব বুঝতে পারছে, কিন্তু কংগ্রেস বিজেপিকে টিকিয়ে রাখছে। এই যে এই কথাগুলো রতনবাবু যখন বলেন, তখন তার ভাবা উচিত ছিল, ওনার ভাবা উচিত ছিল আমাদের মূল টার্গেট কি। মূল টার্গেট যদি কেন্দ্র থেকে বিজেপিকে সরানো হয়, তাহলে আঞ্চলিক দলগুলোর সাথে একটা বোঝাপড়া, সামঞ্জস্য, যে যেখানে শক্তিশালী তাকে সুযোগ করে দেওয়া, তাকে স্পেস করে দেওয়া। আজকে বিজেপি সেখানে জিততে পারতো না, এটা সবাই জানে, অঙ্কের হিসাব যে 1% 2% ভোটের পার্থক্য। কংগ্রেস থেকে থাকলে পরে সেই সংখ্যাটা অনেক উপরে থাকতো, আজকে বিজেপি ডাউনে থাকতো, এটা বিজেপিও জানে। কিন্তু আজকে বাংলাতে সিবি আনন্দ বোস যে কথা বলেছেন, আচ্ছা সত্যি কথা বলাটা কি রাজ্যের ব্যর্থতা? মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সেটিং। সত্যি কথা যখন বলেছেন, এতদিন ধরে গালিগালাজ করেছেন, তৃণমূল কংগ্রেস অপোজ করেছে, কিন্তু তিনি অনুধাবন হয়তো করেছেন যে প্রান্তিক। গৌরাঙ্গবাবু, না, গৌরাঙ্গবাবু একটু ভুল হয়ে যাচ্ছে। গৌরাঙ্গবাবু এতদিন অব্দি, আমি রতনবাবু ব্যাটেল করার সুযোগ দেবো। আলিবাবু, আমি অবশ্যই বলার সুযোগ দেবো, একটু শুনে নিন। গৌরাঙ্গবাবু, আমার মনে হচ্ছে একটু কোনো একটা জায়গায় ভুল হয়ে যাচ্ছে। কেন বলছি বলুন তো? তার কারণ এতদিন যে রাজ্যপালের কথা আপনি বলছেন, যে বারবার করে দৈরথ সামনে আসছিল, রাজ্যপাল কোনো শীট দেখে পড়ছিলেন না, তিনি মনে মনে যা আছে সেটা বলছিলেন, কিন্তু এটার ক্ষেত্রে শীট দেখে বলছেন। এই দুটোর মধ্যে পার্থক্য শুধু একটা শীটের। দেখুন শীট দেখে বলা, ওনারা তো সাংবিধানিক প্রধান, তো ওনার সিট দেখে বলা বা বাইরে থেকে বলা, বা কেউ সাজিয়ে আগের দিন স্ক্রিপ্ট লিখে দিল, এলো বিজেপির পার্টি অফিস থেকে বলে দিল, সেই অনুযায়ী বললো, বা এরকম কোনো, ওটা আলাদা বিষয়। কিন্তু কেউ সিট দেখে বললো, তাতে কিন্তু বক্তব্য কিন্তু চেঞ্জ হয় না, কারণ বক্তব্য বলতে গেলে পরে তাকেও নিজস্ব ভাবে জানিয়ে দেওয়া হয়, বা তাকে তখনই দেওয়া হলো, তখনই বলতে বলা হলো, বা তিনি আলিবাবু আগে থেকে জানিয়ে দেওয়া হয়। বিষয়টা হচ্ছে সমালোচনা করার জন্য সমালোচনা নয়, যেখানে গোটা বিশ্বের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত, দেশের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত, যে কেন্দ্রের সাপোর্ট না নিয়েও একটা রাজ্য টিকে রয়েছে, সেইখানটায় মানুষের পরিষেবায়। গৌরাঙ্গবাবু, এই শব্দটা খুব ভুল বললেন, কারণ এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামে কেন্দ্রের সাহায্য না নিয়ে রাজ্য চলতে পারে না। এটা কখনো এটা কখনো হবে না, এটা হওয়ার কথা নয়। আপনি ভাবছেন যে কেন্দ্রের সাহায্য নেয়নি, আজকে আপনি জিএসটির টাকাটা নিচ্ছেন কি করে বলুন না? আরে গৌরাঙ্গবাবু, আপনি বলুন যে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার, কেন্দ্রের যে জিএসটির টাকাটা আপনারা যে নিচ্ছেন 10,000 কোটি টাকা প্রত্যেকটা বছর, এই টাকাটা বাদ দিতে পারবেন না তো? এই রাজ্য সরকার যে কেন্দ্রের রাস্তার উপর যে ট্যাক্সটা নিচ্ছে, সেই ট্যাক্সটা বন্ধ করুন, সেটা তো পারবেন না। আমাদের দেশের যত সব ডেভেলপমেন্টের যত বাজেটের যত টাকা, তার একটা বড় অংশ আপনারা নেপথ্যে পরোক্ষ প্রত্যক্ষ ভাবে আপনারা পেয়ে যান। রাজ্য সরকার নিজের গতিতে চলতে পারে না, তাহলে তো আলাদা দেশ হয়ে গেল বাংলা। তাহলে বাংলাকে আলাদা দেশ বলতে হয়। যদিও আপনাদের কালচারে, তৃণমূলের কালচারে জয় বাংলা বলছেন, অর্থাৎ বাংলাদেশকে এরকম সমর্থন করে তারা কথা বলছেন। আপনাদের নিয়ে আগামী দিনে সাংবিধানিক বিষয় ভাবা হবে। তৃণমূলকে আগামী দিনে সাংবিধানিক পর্যায়ে কোন জায়গায় দাঁড়ায় সেটা আমরা ভাববো। সেই জন্য যেটা বলছি, যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজকে নিজের ভুল বুঝতে পেরেছে, এটা স্বীকার করুন। রাজ্যের মুখ্যমন্ত্রী ভুল বুঝতে পেরেছে, এটা স্বীকার করুন গৌরাঙ্গবাবু, যে রাজ্যপালের সঙ্গে তাদের সখ্যতা হওয়া দরকার। রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি, তিনি রাজ্য সরকারকে সহায়তা করার জন্য এসেছেন। সংবিধান অনুযায়ী রাজ্যপাল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে সহায়তা করার জন্য রাজ্যপাল হিসাবে এসেছেন, কেন্দ্রের কোনো চাপ এখানে দেওয়ার জন্য নয়। এই রাজ্য যেন ভালোভাবে চলে, তার জন্য আইন শৃঙ্খলার অবনতি যেন না হয়, তার জন্য রাজ্যপাল পশ্চিমবঙ্গে এসে এবং প্রত্যেকটা রাজ্যে থাকে। সেই জন্য রাজ্যপাল আজকে যে বক্তব্যটা রেখেছে, এই বক্তব্যটা
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের সঙ্গে আরো গভীর সম্পর্ক স্থাপন করা দরকার রয়েছে বলে মনে করি। আর এই যে রতনবাবু যে কথাটা বললো, এক কথা বলে শেষ করি। দেখুন, রতনবাবু বলছে কংগ্রেস মুক্ত পশ্চিম বাংলা, এটা নয়। আর বিজেপি মুক্ত ভারতবর্ষ, এটাও নয়। আজকে কংগ্রেসকে যথাযথভাবে আমরা দিল্লিতে কেন্দ্রীয় সরকারের আমরা যথেষ্টভাবে কংগ্রেসকে আমরা মর্যাদা দিই, কংগ্রেসকে যথেষ্ট পরিমাণে তাদের যেটা সাংবিধানিক রাইট, বিরোধী দল হিসাবে তাদের সেই সম্পর্কটা আমরা রাখি। একইভাবে বাংলায় পশ্চিমবঙ্গের সরকার কিন্তু আমার বিরোধী দলকে কোনো ক্রমে সম্মানটা করছে না, প্রমাণ করে না। সাংবিধানিক অধিকার থাকা সত্ত্বেও রাজ্যকে, বিরোধী দলকে বঞ্চিত করা হয়েছে। মিটিং মিছিলে কোথাও প্রশাসনিক স্তরে ডাকা হয় না। সেই জন্য রাজ্যপাল একটা সেতুবন্ধন হিসেবে কাজ করবে। রাজ্যপালকে দেখা উচিত বিরোধী দলের সম্মান, বিরোধী দলের সাংবিধানিক মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে, সেই দায়িত্বটাও রাজ্যপালকে নিতে হবে। রতনবাবু, বলি অঞ্জন দা, সময়ের সাথে সাথে ধরুন অনেক কিছু পরিবর্তন হয়। যারা সিনিয়র তারা সরে গিয়ে জুনিয়ররা তারা আবার উঠে আসে, নেতৃত্ব বদল হয়। কিন্তু আমাদের যে এখন নেতৃত্ব রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, তাদের নেতৃত্বে এবং খালদে সাহেব, তাদের নেতৃত্বে কংগ্রেস কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা আঞ্চলিক যে কথাটা বললেন, আমরা যদি সেটাই ভাবতাম তাহলে কিন্তু আঞ্চলিক দল অনেক জায়গায় শুনেন, কেউ কাউকে আদর্শ নিয়ে লড়ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। আসলে রতনবাবু, আপনার কথাগুলো মাঝে মাঝে ব্রেক করে যাচ্ছে, শোনা যাচ্ছে না এমনটা নয়, কিন্তু মাঝে একটা ব্রেক। ঠিক আছে, ঠিক আছে অঞ্জনা, আপনারা আমি এখানে গৌরঙ্গবাবুর কাছে আমি চেষ্টা করছি একদম ঠিক করার। ঠিক গৌরঙ্গবাবু বলুন। গৌরঙ্গবাবু একেবারে অন্তিম লগ্নের দিকে রয়েছে, আপনাদের তিনজনকে এবার 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। গৌরঙ্গবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, যে রাজ্যপালের বোধোদয় হয়েছে, তিনি বুঝতে পেরেছেন বাংলাকে এতদিন ধরে যে ধরনের কুৎসা অপমান করা হয়েছে সেটা ভুল হয়েছিল। তিনি বুঝতে পেরেছেন যে বাংলাতে বাজেটে বঞ্চিত হয়েছে, বা তিনি বুঝতে পেরেছেন যে সাধারণ মানুষের, প্রান্তিক মানুষের টাকাগুলোকে আবাস যোজনা, 100 দিনের কাজে বা বিভিন্ন ক্ষেত্রে মিড ডে মিল বলুন, বিভিন্ন ক্ষেত্রে টাকাগুলোকে আটকে রেখে কেন্দ্র সরকার আটকে রাখছে। তবুও রাজ্য তাকে সুন্দরভাবে প্রত্যেকটা মানুষের পরিষেবা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজস্ব খাত থেকে তিনি করে যাচ্ছেন। তিনি সেই জন্য এই কথাগুলো বলেছেন। আজকে বিজেপির নেতা কর্মীদের নৈতিক পরাজয় হয়েছে। তারা যে মিথ্যা কথাগুলো প্রতি মুহূর্তে মানুষের কানে মানে বিভ্রান্তমূলক করে দেওয়ার চেষ্টা করে, ভুল কথাগুলো বার্তার চেষ্টা করে, আরে আজকে তাদের মুখ চুপসে গেছে। আর হাজার 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 কোটি টাকা শুভেন্দু অধিকারী যে বলছে আরো হাজার কোটি টাকা হাজার পাওনা আছে কেন্দ্র সরকারের কাছ থেকে, সেটা দেয় না কেন্দ্র সরকার। সেই কথা নিয়ে শুভেন্দু অধিকারী বলা উচিত ছিল, তাদের আমাদের প্রাপ্য টাকা না দিয়ে কেন আটকে রাখছে সেটা বলা উচিত ছিল। আর 1 নাম্বার স্থানে পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে রয়েছে, এটা কেন্দ্রীয় রিপোর্ট। বিজেপি কি বললো বিচলিত নয়। 4বার মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় আসবে, আর সবাই ব্যাক স্টেজে পড়ে থাকবে, এটা নিঃসন্দেহে বলা যায়। বেশিরভাগ 26 নির্বাচনই ভালো বলতে পারবে। আমি আলিবাবুর কাছে যাবো। আলিবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। প্রথমত হচ্ছে মাননীয় রাজ্যপাল, তিনি এতদিন ধরে পশ্চিমবঙ্গে প্রতিকূল পরিবেশের মধ্য দিয়েই রাজ্য সরকারের অসহযোগিতার মাধ্যমে এতদিন ধরে তিনি ছিলেন। আজকে রাজ্য সরকার উপলব্ধি করেছে যে না, কেন্দ্রের সঙ্গে আমার বিরোধ হওয়া উচিত নয়, তাই রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করেছেন। বাংলার মানুষ অবশ্যই তার এই যে সৌজন্য, এটা বাংলার মানুষ সেটা দেখতে চায়। কিন্তু একটা কথা পরিষ্কার, যে রাজ্যপাল তার যে সাংবিধানিক অধিকার অবশ্যই তিনি প্রয়োগ করবেন। আমরা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসাবে রাজ্য সরকারের কাছে রাজ্যপাল প্রত্যেকটা রাজ্যে যেমন যায়, এবং রাজ্যপাল রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের বার্তা এবং রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য
তিনি সর্বতোভাবে সহযোগিতা করেন, সেই কাজটি আজকে তিনি করেছেন। এবং একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বোধোদয় হয়েছে দিল্লির নির্বাচনে আপের অর্থাৎ ইন্ডি জোটের পরাজিত হওয়ার কারণে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় এখন কেন্দ্রের সঙ্গে সংঘাত নয়, এখন সম্পর্কের হাত বাড়িয়ে দিয়েছেন বা বাড়িয়ে দিচ্ছেন রাজ্যপালের মাধ্যমে। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বোধোদয় হওয়ার জন্য আমরা তাকে সেই বিষয়ে অবজার্ভ করছি। মাননীয় শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বলেছেন যে তার সঙ্গে অর্থাৎ বিরোধী দলের সঙ্গে তার সম্পর্ক অবশ্যই যেন তার সম্মান এবং অধিকার জন্য তিনি প্রতিষ্ঠা করতে পারেন। আলিয়াবু আর সময় দিতে পারছি না, রতনবাবুর কাছে যাবো। রতনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, পশ্চিমবাংলায় যে সরকার চলছে এবং তার বিরোধী যে দলনেতা আছে তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা দলের মতো পরিষ্কার। আমাদের নীতি আদর্শ নিয়ে আমরা আগামী দিনে পশ্চিমবাংলায় লড়াইয়ে যাব। ধর্মনিরপেক্ষ আমাদের নীতি আদর্শের মধ্যে পড়ে, সেই নীতি আনব। কারণ আমরা অনেক দেখলাম এই বাংলার যিনি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক সুযোগ হয়তো উনি জাতীয় কংগ্রেসের দল ছেড়ে তিনি একটা নতুন দল তৈরি করেছিলেন, কিন্তু আমরা কোনোদিন সংক্ষেপে তিনি এই দুর্নীতির সাথে আপোষ করবো না। আগামী বিধানসভা নির্বাচনে নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, খার্গে সাহেব, অধীর রঞ্জন সরকার সমস্ত শক্তি নিয়ে আমরা পশ্চিমবাংলায় জাতীয় কংগ্রেস একটা ভালো শক্তিশালী জায়গায় পৌঁছাবে, এটা আমাদের বিশ্বাস। বেশ, একেবারে অন্দুলনে রয়েছে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ রাইট টু বাংলা আসার জন্য, সন্ধ্যে 7টার এই শোতে জয়েন করার জন্য। যে কথা বলে আজকের স্পেশাল শো শেষ করবো। দেখুন, আইন শৃঙ্খলা রাজ্যে রয়েছে কি নেই এটা সাধারণ মানুষ সব থেকে ভালো বোঝেন, তার কারণ তারা সিভিলিয়ান, সাধারণ সিভিলিয়ান। তারা বুঝতে পারেন যে রাস্তাঘাটে চলে পড়ে তাদের আদৌ নিরাপত্তা রয়েছে কিনা। সব রাজ্যের সরকারই চায় সেই স্টেটের সব সাধারণ মানুষ ভালো থাকুক, মুখ্যমন্ত্রীও চান, কিন্তু কোনো সময় হয়তো তিনি করতে পারছেন, কোনো সময় তিনি করতে পারছেন না, এমন অভিযোগ তুলছেন বিরোধী দলনেতা থেকে শুরু করে সাধারণ মানুষও, প্রত্যেকে বলছেন। কিন্তু এর জের 26-এর নির্বাচনে আদৌ পড়বে কি পড়বে না তা বিচার করবে সাধারণ মানুষ। কথা বলেই আজকের স্পেশাল শো শেষ করবো। এরকমই টানটান শো দেখার জন্য প্রতিদিন সন্ধ্যে 7টায় নজর রাখুন রাইট টু বাংলার পর্দায়। নমস্কার।